यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तमहदेवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ॐ रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यं तेन मां पाहि नित्यं। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজ এই সভাকক্ষে উপস্থিত পূজনীয় মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। আর এখানে সমাগত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। এখন বিষয় যেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, একজনকে দেখতে পাচ্ছি। আপনারা শুনলেন, আমি তো কলেজে মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমার অনেক বছর হলো, রামকৃষ্ণ মঠ মিশনে। তো একজনকে সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাদের আজকে স্বামীজিকে নিয়ে কথা বলবো। তো তাদের দেখলে আমার খুব আনন্দ হয়। হ্যাঁ, তুমিও মন দিয়ে শোনো, কেননা স্বামীজি খুব জোর দিয়ে বলছেন জানেন তো, যে মাই ফেথ ইজ অন ইয়াঙ্গার জেনারেশন, মডার্ন জেনারেশন। কেন বলছেন? আউট অফ দ্যাম উইল কাম মাই ওয়ার্কার্স। আর আজকের বিষয়টাও খুব আকর্ষক, চিত্ত আকর্ষক। কেননা বিবেকানন্দের জীবনের দিকে যদি আমরা তাকাই, এখন তার তো বিশেষণের কোনো শেষ নেই, তাকে অনেক কিছু বলা যায়। শুধু তিনি একজন সন্ন্যাসী, অবশ্যই আমাদের দর্শনামী সম্প্রদায়, আপনারা জানেন আচার্য শঙ্করের দ্বারা যেই 10টি সন্ন্যাসী সম্প্রদায়, তিনি শুধু যে সেই পুরী সম্প্রদায়ের একজন সন্ন্যাসী তো তাই নয়, তার সাথে সাথে তিনি একদিকে যেমন অসাধারণ ঐতিহাসিক, তেমনই দার্শনিক, তেমনই অনেক কিছু, বাগ্মী, পণ্ডিত। তাকে মানে অনেক কথা বলা যায়। কিন্তু আজকে বিবেকানন্দের জীবনের একটা মূল দিক, সেইটি নিয়ে আলোচনা করব। নিবেদিতা স্বামীজির সম্বন্ধে খুব সুন্দর বলেছেন। বলছেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র এবং ভারতবর্ষ স্বামীজির মধ্যে যেন নিত্য স্পন্দিত হতো। নিবেদিতার কথা, তিনি হয়ে উঠেছিলেন রক্তে মাংসে গড়া ভারতের এক প্রতিমা, ইনকারনেশন অফ ইন্ডিয়াস ন্যাশনাল লাইফ। নিবেদিতা বলছেন এইরকম। এবং এটা যে কতটা আক্ষরিক অর্থে সত্য, স্বামীজির যে সমস্ত বক্তৃতা রয়েছে, বিশেষ করে আমি আপনাদের ভারতে বিবেকানন্দ বলে যে বই আছে, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, যার অধিকাংশ বক্তৃতাগুলোই ইংরেজিতে। এই ইংরেজিতে এই যে বক্তৃতা বলি রয়েছে বা তার অনুবাদ রয়েছে, পড়লে বুঝতে পারবেন যে অনেক কথা রয়েছে সেখানে। কেমনভাবে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের যে আধ্যাত্মিক ঐশ্বর্য, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সংস্কৃতি, কৃষ্টি, এই সব কিছু সম্বন্ধে তার যে কত গভীর পড়াশোনা, গভীর জ্ঞান, তাই নয়, তিনি কিন্তু এই একেবারে জীবনে সেটাকে যেন উপলব্ধি করে বলছেন, তার সঙ্গে একীকৃত হয়ে বলছেন।
তা না হলে কিন্তু এই রকম কথা আসে না। তাই স্বামীজির একটা খুব সুন্দর কয়েকটা স্টেটমেন্ট ছোট ছোট করে আপনাদের বলবো। দেখুন, স্বামীজি এরকম বলছেন, যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি বলে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভিতর দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব প্রভৃতির বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টি বিকাশ করে, তাহলে সেইটি আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। খুব গুরুত্বপূর্ণ কথা। এবং বিবেকানন্দের যদি জীবনকে আমরা দেখি, ভারতবর্ষকে নিয়ে তিনি তার যে যত কিছু চিন্তা ব্যক্ত করেছেন, তার কয়েকটা বড় বড় দিক আছে। একটা হচ্ছে, বিবেকানন্দ যখন ভারত পরিভ্রমণ করছেন, সেই সময় কালটাকে একটু দেখুন, লক্ষ্য রাখুন। সেই সময়টা কি, ভারতবর্ষ ইংরেজদের দ্বারা একটি বিজিত, একটি হতমান জাতি। এখন ভারত পরিক্রমার কাল এবং স্বামী বিবেকানন্দের জীবনের যে ব্যাপ্তি, সেই সময়টা স্বামীজি বেশ কয়েকটা দিককে তুলে ধরেছেন। প্রথম তার জায়গাটা ছিল, সেটা হচ্ছে ভারতবর্ষের কিভাবে সার্বিক উন্নতি করা যায়। এটা তার প্রথম সব থেকে বড় কথা, কি করে ভারতবর্ষের সার্বিক উন্নতি করা যায়। এবার এই সার্বিক উন্নতি মানে কি? মানে বিবেকানন্দ তার অনেক কথায় ব্যাখ্যা দিয়েছেন। বলছেন, যতদিন পর্যন্ত ভারতবর্ষের একটি কুকুরও অভুক্ত থাকবে, আমার দায়িত্ব হবে তাকে। অর্থাৎ প্রথম হচ্ছে মানুষের মধ্যে খুব গরিব মানুষ, তাদের একটু অন্নের ব্যবস্থা করা। তারপর হচ্ছে তার সাথে সাথে খাওয়া দাওয়ার পাশাপাশি একটু তাদের বিদ্যা চর্চা। তখন একটা অদ্ভুত এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছিল। এই বলার লোভ সামলাতে পারছি না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে এলো, খেয়াল করুন, 1790-92 এই পার্লামেন্টে যখন সনদ পাস হয়নি, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস, তার সময় পর্যন্ত কিন্তু ভালোই ছিল। মানে কোম্পানি প্রথম যখন আসে, প্রাচ্যবিদ্যা বা ভারতবর্ষের মানুষের সম্বন্ধে তাদের একটা শ্রদ্ধাই ছিল। তারা চেষ্টা করতো যাতে এই দেশের সঙ্গে, এই দেশের সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়া যায়। কিন্তু ধীরে ধীরে এই লর্ড মিন্টো, মানে 1813-14 এই সময়টা পর্যন্ত আস্তে আস্তে সময়টা বদলাতে শুরু করে। কেন আপনাদের এই ছোট্ট করে সংক্ষেপে ইতিহাসটা বলছি, স্বামীজির ভারতবর্ষকে বোঝার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট কনটেক্সট, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এবার লর্ড মিন্টো যখন, তারপর থেকে এই ইউটিলিটেরিয়ান, ইভাঞ্জেলিক্যালিজম এইসব ঢুকে গেল ভারতবর্ষে। এবং তারা প্রথমেই চাইলেন যে ভারতবর্ষে ইংরেজি স্কুল তৈরি করতে হবে এবং ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থাটাকে একটা সম্পূর্ণ অন্য আকারে গড়ে তুলতে হবে। প্রথম দেখুন, ড্যানিশদের একটা অর্গানাইজেশন তৈরি হলো পুনাতে, এবং এইখানে এই মার্শম্যান, কেরি, উইলিয়াম, এই আমাদের শ্রীরামপুর মিশন যেটি, এই মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে একটা শিক্ষার আকার বদলাতে বদলাতে যাচ্ছে। এবং আমরা দেখব এর কিছুদিন পরে যখন উইলিয়াম বেন্টিং আসবেন, তার মধ্যেখানে অনেক মানুষ এসেছেন যারা খুব ভালো কাজ করেছেন। ডেভিড হেয়ার, এইসব মানুষজন, তারাও মানে দেশের উন্নতির জন্য খুব চেষ্টা করছেন। কিন্তু বেন্টিং যখন এলেন, উইলিয়াম বেন্টিং, এবং তিনি নিয়ে এলেন তার ওই আইন পরিষদের সদস্য, তার নাম বিখ্যাত বা কুখ্যাত ববিংটন মেকলে। এই মেকলে এসে 1835 মার্চ তিনি একটা তার বক্তব্য পেশ করলেন, এবং তার বক্তব্যটা ছিল যে ভারতবর্ষে একটা এমন প্যারালাল এডুকেশন সিস্টেম তৈরি হবে যাতে করে এক শ্রেণীর মানুষ তারা শিক্ষিত হবেন, তারা জন্মে গাত্রবর্ণে পরিচয় হবেন ভারতীয়, অথচ তারা চিন্তায় ভাবনায় একেবারে পুরোপুরি তারা হবেন ইংরেজ। মানসিকতায়, চিন্তায়, ভাবনায় তারা হবেন ইংরেজ। এই হলো তাদের মূল কথা। এবং আইডিয়াটা এরকমভাবে শুরু হতে লাগলো, তারা বুঝতে পেরেছিলেন
ভারতবর্ষকে যদি কবজা করতে হয়, ইম্পেরিয়াল ডাইনাস্টি যদি এখানে যা করেন, মানে ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদী যারা শাসক তারা যুগে যুগে যা করেছেন, একটাই সেটা হচ্ছে যদি একটা কায়েমি স্বার্থকে এখানে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রথম যেটা করতে হবে, তারা বুঝতে পেরেছিলেন, এর সঙ্গে স্বামীজির যোগ আছে, প্রথম যেটা করতে হবে শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষা সংস্কৃতির মূলে একটা আঘাত দিতে হবে এবং এমন একটা স্ট্রাকচার তৈরি করতে হবে যেখান থেকে এই দেশটা, এই দেশের মানুষ, তারা নিজেদের যে স্বকীয়তা, নিজস্বতা, সেইটা থেকে সরে এসে সম্পূর্ণভাবে একটা অন্য ঘরানায় দ্রুত হতে পারে, মোল্ড হতে পারে। এই ছিল তাদের এই বক্তব্য। এবং তারপরে 1854 ইত্যাদির সময় চার্লস উড এদের শিক্ষানীতিগুলো আমরা পাব। দেখুন, যে সময়কাল শ্রীরামকৃষ্ণ ঠাকুর 1836, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820, স্বামীজি 1863, এবং শ্রীরামকৃষ্ণের কাছে যত শিক্ষিত মানুষরা আসছেন, সে কেশবচন্দ্র সেন থেকে শুরু করে, মানে ধরুন ওই রকম একজন ব্রাহ্ম সমাজের নেতা বিজয়কৃষ্ণ গোস্বামী, অর্থাৎ আমরা যাদের বলছি রিলিজিয়াস লিডার, তারা, তারপরে ধরুন অ্যাকাডেমিশিয়ানদের দল, অর্থাৎ মাস্টারমশাই থেকে শুরু করে এদিকে আমাদের রামবাবু, রামচন্দ্র দত্ত, এরা যারা খুব, ডক্টর মহেন্দ্রলাল সরকার, এই যারা মানুষজন, এবং স্কুল কলেজের যারা ছাত্র, কলেজ ইউনিভার্সিটি, তখন ওই 1857 এই সময়টা ধীরে ধীরে ওই 1850s বা ওই ভারতবর্ষে অনেক জায়গায় তারা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন, কলকাতা, মাদ্রাজ, এইসব জায়গাতে ব্রিটিশরা ইউনিভার্সিটি তৈরি করেছে। দিস আর ভেরি ইন্টারেস্টিং। তো এই যে সময়ে মানুষগুলো আসছেন, তারা কিন্তু সবাই এই সিস্টেম বা এই যে শিক্ষা ব্যবস্থা, তার থেকেই বেরিয়ে আসছেন। এদের মধ্যে একটা খুব ব্যাপার ছিল, সেটা হচ্ছে অ্যাগনস্টিক্সদের প্রভাব, সংশয়বাদ। যখন নরেন্দ্রনাথ এসে ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ আস্কিং শ্রী রামকৃষ্ণ, আপনি কি ভগবানকে দেখেছেন? এইটা কিন্তু মনে রাখবেন, সেই সময় ওয়েস্টার্ন অ্যাগনস্টিসিজমদের খুব ইনফ্লুয়েন্স ছিল। এটা যেন সেই পাশ্চাত্য যে সভ্যতা, হ্যাঁ, সেটা যারা বারবারই বলছিল যে ভারতবর্ষের এই সিস্টেমটার মধ্যে কিচ্ছু নেই, এরম কথা বলা শোনা গিয়েছিল ব্রিটিশ শাসকদের কণ্ঠে, যে ভারতবর্ষের যা পুঁথিপত্র বা তাদের যা আছে সেটাকে একটা র্যাকের মধ্যে সাজিয়ে ফেলা যায়, এরকমভাবে প্রচার করা হতো, বুঝলেন। ইউরোসেন্ট্রিজম, এটার নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায়, আজকে সেই পরিসর নয়। যখন শ্রীরামকৃষ্ণকে ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ আস্কিং যে আপনি কি ভগবানকে দেখেছেন, দেখুন এটা যেন সেই যুগের একটা সংশয়বাদের প্রশ্ন সেইখান থেকে উঠে আসছে। ভগবান আছেন, আছেন কি, ইজ ইট পসিবল? মাস্টারমশাই প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে গেছেন, বৃন্দেকে বলছেন, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? তার মানে দেখুন, এটাই হচ্ছে সেই সিস্টেম, বুকস আর দ্য অনলি সোর্সেস অফ নলেজ। এটার বাইরেও যে অন্যভাবেও জ্ঞান আসতে পারে, এটা ধারণা নেই। বৃন্দে বলছেন, আর বাবা বই টই সব ওর মুখে। দেখুন, এই হচ্ছে সেই সিস্টেম। তো স্বামীজিকে বোঝার জন্য এই সময়টাকে বুঝে নেওয়া দরকার। এই সময় বিবেকানন্দ আসছেন এবং দেখুন, স্বামীজি এই যে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন না, এর পেছনেও একটা খুব বড় জিনিস রয়েছে। তিনি ভারতবর্ষে এই পায়ে হেঁটে পরিভ্রমণ করে একটা জিনিস বুঝেছিলেন, সেটা দ্ব্যর্থহীন ভাষায় বিবেকানন্দ তিনি বলে গেছেন। সেটা কি? তিনি বলছেন, আসলে যদি ভারতবর্ষের মধ্যে কোথাও কিছু থাকে, সেটা হচ্ছে তার যে আধ্যাত্মিকতা, এবং আধ্যাত্মিকতার কি আমি সেখানে একটু পরে আসবো আলোচনাক্রমে, সেটা হচ্ছে আত্মতত্ত্ব বা এই আত্মা বা ব্রহ্ম, তার যে শক্তি এবং এই আত্মতত্ত্বের যে প্রভাব আমরা কেউ জানি না, জানেন তো, কিন্তু কোথায় যেন ভারতবাসীর জীবনের মধ্যে তাদের, আমাদের যে সহস্র সহস্র বছরের একেবারে বৈদিক বা উত্তর বৈদিক কাল থেকে সহস্র সহস্র বছরের যে একটা ধারা কোথায় যেন আমাদের মধ্যে ঢুকে আছে, সেইটাই ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছিল। তখন দেখুন, হ্যাঁ, উত্তর বৈদিক কালে যে সময় কর্মকাণ্ড চলছে, তারপর হঠাৎ করে এলো কাদের সময়? ভগবান বুদ্ধ এলেন। বুদ্ধিজমের একটা প্রচণ্ড অভিঘাতে, প্রভাবে দেখা গেল আস্তে আস্তে না
তারা একটু বেদ বিরোধিতা করতে লাগলেন ধীরে ধীরে, এবং আমাদের ভারতবর্ষে যে বৈদিক আচার বা এই প্রভাবগুলো ছিল ধীরে ধীরে সেই সময় একটু স্তিমিত হয়ে পড়েছিল। তারপর তার সঙ্গে সঙ্গে তন্ত্র এবং বৌদ্ধ তন্ত্র মিশে গিয়ে শঙ্করাচার্যের আসার আগে পর্যন্ত ভারতবর্ষের সময়কালটা একটু টার্ময়েল, হ্যাঁ, কখনো কখনো কাদুর প্রাধান্য হচ্ছে ইত্যাদি হচ্ছে। এবং তারপরে যখন ইসলামিক ইনভ্যাশন হলো ভারতবর্ষে, দেখা যাচ্ছে ইসলামিক ইনভ্যাশনের পরেও কিন্তু ভারতবর্ষের যে মূল স্রোত তার উপর খুব বেশি প্রভাব পড়েনি। ব্রিটিশরা যখন এলো তখন কিন্তু, মানে এটা অনেক পণ্ডিতদের কথাই আপনাদের বলছি, ব্রিটিশরা যখন এলেন তাদের কিন্তু অ্যাপ্রোচটা ছিল সম্পূর্ণ আলাদা। ইসলামিক যেটা রুলার্স বা রেগুলেশন, তারা ভারতবর্ষের সঙ্গে এই প্রাচ্যের সঙ্গে তাদের একটা কোনোভাবে কানেকশন তৈরি হলেও ব্রিটিশারদের ক্ষেত্রে সেটা হয়নি। যাই হোক, এইবার স্বামীজিকে আমরা এই অবস্থা থেকে দেখব। স্বামীজি বলছেন যে যে ধর্ম বা ঈশ্বর বিধবার দুঃখ মোচন করতে পারে না, ক্ষুধিতের মুখে অন্ন তুলে দিতে পারে না, সেই ঈশ্বর বা স্বর্গে আমি বিশ্বাস করি না, এই রকম সব কথা। গিরিশবাবুকে একবার বিবেকানন্দ খুব, মানে এটা প্রফেট, তো মনে রাখবেন, প্রফেটিক স্টেটমেন্ট। হ্যাঁ, গিরিশবাবুকে বলছেন, দেখো গিরিশবাবু, মনে হয় যদি এই জাতের দুঃখ দূর করতে আমাকে 1000বারও জন্ম নিতে হয় তাও নেব, তাতে যদি কারো এতটুকু দুঃখ দূর হয় তা করব। মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে। এখান থেকে একটু দূরে বলরাম মন্দির, সেইখানে তুরীয়ানন্দজির একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তুরীয়ানন্দজি বলছেন। আমি গিয়েছি আর দেখছি স্বামীজি, আপনারা সেই ঘটনা জানেন, স্বামীজি গুনগুন করে সেই ভজন করছেন, দরদ না জানে কই, ঘায়েলকে খদ ঘায়েল জানে অর না জানে কই। তিনি কিন্তু সম্পূর্ণ, মানে হরি মহারাজকে দেখতেই পাননি। হরি মহারাজ বলছেন এই যে একটা গভীর দুঃখে, ভারতবর্ষের মানুষের দুঃখে, দেশের মানুষের জন্য তার মধ্যে থেকে একটা শত উৎসারিত এরম কথা চলে আসছে। তো হরি মহারাজ তার অননুকরণীয় ভাষায় বলেছেন যে আমার দেখে মনে হচ্ছিল তার হৃদয়টা একটা প্রকাণ্ড কড়াই, যার মধ্যে জগতের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য একটা মলম বা প্রতিষেধক তৈরি হচ্ছে, এই রকম ছিল। এবং বিবেকানন্দের জীবন দেখলে, যখন দেখুন স্বামীজি বলছেন আই হ্যাভ এ মেসেজ টু দ্য ওয়েস্ট, তার পাশ্চাত্যের জন্য একটা বাণী ছিল। জাহাজে যখন উঠছেন, হ্যাঁ, বলছেন গুরু ভাইদের বলছেন ওখানে যা কিছু হচ্ছে সব এর জন্য, ইত্যাদি ইত্যাদি। স্বামীজি বুঝতে পেরেছিলেন একটা অদ্ভুত, এই হচ্ছে প্রফেটের মাহাত্ম্য। কিন্তু দেখুন পাশ্চাত্যে গিয়ে যখন তার চিকাগো ওই বক্তৃতার পরে বা ওই সময় তার অনেক খ্যাতি, কিছুদিন আগে রাস্তায় ঘুরছিলেন, হ্যাঁ, খিদেতে একেবারে প্যাকিং বাক্সে রাত কাটিয়ে সে রাস্তায় খিদেতে বসে পড়েছেন। যাই হোক, তাকে কেউ চিনত না। আর তারপরে যখন তাকে একটা বিরাট সুন্দর ঘরে রাখা হয়েছে, হ্যাঁ, সুন্দর খাট বিছানা, তখনও কিন্তু তিনি ওই ভারতবর্ষের মানুষের কথা চিন্তা করছেন। আপনারা স্বামীজির জীবনে পড়লে অবশ্যই এই ঘটনাগুলো জানেন, আমি বিস্তারে আর বলছি না। অবশ্যই 3টি জীবনীর কথা আমি সবসময় বলে থাকি। প্রথম হচ্ছে আমাদের গম্ভীরানন্দজির, আপনারা যুগনায়ক বিবেকানন্দ পড়বেন, এবং অবশ্যই স্বামীজির জীবনী, বাংলা জীবনী অবশ্যই প্রমথনাথ বসু, অসাধারণ তাঁর লেখা, এবং স্বামীজির ভাই, মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত, তাঁর লেখা জীবনী রয়েছে। অবশ্যই ভূপেন্দ্রনাথ, তিনিও দাদার জীবনী রচনা করেছেন, কিন্তু তার অ্যাপ্রোচটা অনেকটা জাতীয়তাবাদী। এছাড়াও স্বামীজির জীবনী রয়েছে, ইংরেজি জীবনীও অসাধারণ, মানে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপল, এবং পরবর্তীকালে মেরি লুই বার্গ প্রমুখ, শঙ্করীবাবু, তাদের বিস্তারিত কাজ রয়েছে। যাই হোক, বাংলা জীবনী আমরা 3টি বা 4টি ধরি, বেশ প্রামাণ্য, আমরা এইগুলি পড়ি, আপনারা সেইগুলো পড়লে দেখতে পাবেন। তো একজন, এই যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, স্বামীজি যখন জাতীয়তা বা ভারতের কথা ভাবছেন, স্বামীজি বারবার কিন্তু এই যুবক যুবতীদের কথা ভেবেছেন। কেন তখন মেয়েরা তো খুব বাড়ির বাইরে বেরোতো না, কিন্তু মনে রাখবেন স্বামীজি সেই মানুষ যিনি সেই কালেও সাথে সাথে দেশের যে সামগ্রিক উন্নতি তার জন্য পাশাপাশি
মানে পুরুষ মানুষদের পাশাপাশি কিন্তু একেবারে নারীদের সমানভাবে চেয়েছেন। স্বামীজির সেই প্রফেটিক স্টেটমেন্ট, এক পক্ষে পক্ষের উত্থান সম্ভব নয়, এইগুলো সব জেনে রাখবেন। স্বামীজির বিদেশ থেকে লেখা বিখ্যাত চিঠি, হ্যাঁ, আগে মা ও মায়ের মেয়েরা, তারপর বাপ ও বাপের ছেলেরা, এ কথা বুঝতে পারো কি? ভাবুন, এইরকম একজন প্রফেট যখন তার একটা এরকম চিন্তা ছেড়ে যান, সেই বিরাট তার চিন্তার মধ্যে এত শক্তি থাকে। উত্তরকালে স্বামীজির এই চিন্তাগুলিকে নিয়ে আপনারা জানেন যে রামকৃষ্ণ ভাবান্দোলনের পাশাপাশি এই শ্রী সারদা মঠ এবং তাদেরও যে গড়ে ওঠা এবং তার ইতিহাস, তার যে গঠনের ইতিহাস সমানভাবে চমকপ্রদ। তো স্বামীজি কিন্তু সেইখানেও বারবার এই মানে উন্নতির কথা বলছেন। কিন্তু যাই হোক, সামনাসামনি বিবেকানন্দ যাদের পাচ্ছেন তারা হচ্ছে স্বামীজির যুবক দল, এবং তাদের ওপরেই নিয়ে স্বামীজি খুব আশা ভরসা করে এগিয়ে যাচ্ছেন। একজন মানুষের কথা বলবো, তিনি পূর্ববঙ্গের মানুষ, বুঝতে পারবেন যে কেমনভাবে যে বিবেকানন্দের মধ্যে যে ভারত আত্মা স্পন্দিত হতো। নিবেদিতা বলছেন যে ঘনীভূত ভারতবর্ষ যেন, সেটা কেমনভাবে অন্যের মধ্যে সঞ্চার হয়ে যেত। ইনি একজন মারাত্মক বিপ্লবী, এর নাম হেমচন্দ্র ঘোষ। তিনি স্বামীজি যখন বাংলাদেশে গিয়েছিলেন, ঢাকাতে গিয়েছিলেন, তো ঢাকাতে এই সব লোকজন স্বামীজির সঙ্গ করছেন। তো ঢাকাতে তিনি গেছেন এবং সেই সময় ওই মোহিনীবাবুর বাড়িতে মোহিনী কিছুদিন থাকছেন এবং দেওভোগে গেছেন, এবং ঢাকাতে জগন্নাথ কলেজে, বিখ্যাত ঢাকার জগন্নাথ কলেজ এখনও রয়েছে, স্বামীজি দুটো বক্তৃতা দেন ইংরেজিতে। এবং এই বক্তৃতা সেই সময় যারা বসে শুনছিলেন, শ্রীমন্ত পাল, আলিমুদ্দিন আহমেদ, এদের কিন্তু জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। এবং এরা পরে বলেছেন 1905 সালে স্বামীজি চলে গেছেন 1905 সালে এই ভাবনা নিয়ে মুক্তি সংঘ তৈরি হয়েছিল, এবং যেটাই পরবর্তীকালে বেঙ্গল ভলেন্টিয়ার্স। স্বামীজির সমসাময়িক একজন মানুষ ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনি প্রায় স্বামীজির মানে সমসাময়িক মানুষ। তিনি বারবার বলছেন যে বিবেকানন্দ আমাদের চোখ খুলে দিয়েছে, যদিও সে আমার বন্ধু সহপাঠী ছিল, কিন্তু আমরা তাকে এখনও যেন গুরু বলে মনে করি। এবং এই সময় যেসব তথ্য আছে সেগুলো ভীষণ চমকপ্রদ, কেমন করে স্বামীজি এইরকম ন্যাশনালিজম মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এবার একজন দুজন পণ্ডিতের কথা ছোট্ট করে বলবো। আপনারা একটি সুন্দর বই আছে, বইটার নাম চিন্তানায়ক বিবেকানন্দ। এখানে কয়েকটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, আপনারা দেখবেন, সেখানে বেশ কয়েকটা সুন্দর অ্যানালিসিস আছে। তো বিবেকানন্দকে অনেক পণ্ডিত মানুষ বলছেন যে বিবেকানন্দের যে ন্যাশনালিজম, এটা কিন্তু ভীষণভাবে ছিল স্পিরিচুয়াল ন্যাশনালিজম। মানে বলা হচ্ছে, দেখুন বঙ্কিমচন্দ্র যখন তার সেই আনন্দ মঠে বঙ্কিমচন্দ্র লিখছেন কি, সপ্তকোটি কলকল নিনাদ করালে দ্বিসপ্তকোটি ভুজ ধৃত খর করলে বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয় শীতলাম ইত্যাদি। তো এইখানে কিন্তু সেটা ভারতবর্ষের পাশাপাশি এটা কিন্তু সুজলাম সুফলাম, অর্থাৎ খানিকটাই বঙ্গভূমির প্রতি একটা জায়গা রয়েছে। রবীন্দ্রনাথ যখন বাংলার মাটি বাংলার জল লিখছেন দেখুন, কিন্তু স্বামীজি যখন তিনি ভারতবর্ষ, মাই ইন্ডিয়া, এই কথাটা উচ্চারণ করতেন, তিনি কিন্তু যথার্থ অর্থেই একটা সার্বিক ভারতবর্ষের কথা বুঝতেন। এবং এই ভারতবর্ষের ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে স্পিরিচুয়ালিজম, ভিত্তিটা হচ্ছে আধ্যাত্মিকতা, যেখানে মানে এই যে ভারত মাতৃকা, দেশ মাতৃকা, তার সার্বিকভাবে শৃঙ্খল মোচনের কথা বলা রয়েছে। বিখ্যাত ঐতিহাসিক আর.সি. মজুমদার, আপনারা জানেন রমেশচন্দ্র মজুমদার, তিনি বলছেন যে স্বামীজি যখন বলছেন আওয়ার কান্ট্রি অর মাই কান্ট্রিম্যান, তখন কিন্তু তিনি সমগ্র ভারতবাসীকে বোঝাতেন। হ্যাঁ, ওই স্বামীজির বিখ্যাত স্বদেশ মন্ত্র, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। এখনও সেটা আমরা আমাদের এই একাডেমিক ইনস্টিটিউশনগুলো বহু জায়গায় আপনারাও করেন, আমরাও করে থাকি একেবারে। তুমিও কটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ইত্যাদি ইত্যাদি। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের কল্যাণ আমার কল্যাণ, ভারতের সমাজ আমার শৈশবের শিশুসজ্জা, হ্যাঁ ইত্যাদি আমার যৌবনের। এই ভারত 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 বারবার কথাটা যখন বলছেন, তার মধ্যে কিন্তু একটা বিরাট ন্যাশনাল ডাইমেনশন ছিল।
এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ভারতবাসী বোঝাতে তিনি কিন্তু সামগ্রিকভাবে ভারতবাসীকে বোঝান। তার বন্ধু সরফরাজ হোসেনকে স্বামীজি চিঠি লিখেছেন 1898 10 জানুয়ারি, সেখানে পরিষ্কার বলছেন ইসলামিক বডি উইথ বৈদান্তিক ব্রেন। দেখুন, স্বামীজির মতো লোকই এইরকম কথা উচ্চারণ করতে পারেন। এবং অদ্ভুতভাবে বিবেকানন্দ এই স্পিরিচুয়াল ন্যাশনালিজমের একবারে যথার্থ অর্থে কিন্তু উদ্গাথা। নেতাজি সুভাষচন্দ্রের কথা আপনারা জানেন, কেন এইখানে কেমনভাবে বিবেকানন্দ তার মানে এই চিন্তায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। নেতাজির কথা আপনারা জানেন, তিনি একেবারে মনে প্রাণে সংগ্রামী ছিলেন। কেমনভাবে বিবেকানন্দের কথায় ছোট ছোট করে বলছেন স্বামীজি ছিলেন সেই পৌরুষ সম্বন্ধ পূর্ণাঙ্গ মানুষ, তিনি ছিলেন মনে প্রাণে সংগ্রামী, তিনি ছিলেন শক্তির উপাসক। আজ যদি তিনি জীবিত থাকতেন আমি তার চরণেই আশ্রয় নিতাম। এবং স্বামীজির যে দিনচর্যা, সুভাষচন্দ্রের যে জীবন এবং চর্যা, এটাকে কিন্তু ভীষণভাবে সেটা প্রমাণ করেছে। বিবেকানন্দ কেমন করে মানুষকে, দেশের মানুষকে, যুবকদেরকে কেমনভাবে উদ্দীপ্ত করছেন, জাতীয়তা বোধে উদ্দীপ্ত করতেন কেমনভাবে। দেখুন, একজনকে বলছেন তোরা মানুষ হ, তোরা মানুষ হ, মানুষের শক্তি লাভ করে পরস্যাপহারীদের দূর করে দে। পরাধীন জাতির কোনো ধর্ম নেই রে, পরাধীন জাতির সাধ্য করার অধিকার নেই। 1000 বছর ধরে গোলামি করে তোরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিস। গোলাম কি আর মানুষ? গোলাম পশুর অধম, আসল দরকার মানুষ। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান, জানোয়ার নয়। এই কথাটা স্বামীজির অন্যভাবেও এসেছে, আমি আপনাদের পরে বলছি। বলছে তোরা ওঠ, গোলামির শিকল ছিঁড়ে ফেল। স্বাধীনতা কি কেউ এমনি দেবে? তোরা মানুষের মতো মানুষ হয়ে ওঠ। এইরকম দেখুন, এইভাবে তিনি উদ্দীপ্ত করছেন। এবং যদুগোপাল মুখোপাধ্যায়, হরিকুমার চক্রবর্তী এরা খুব সাংঘাতিক বিপ্লবী ছিলেন। তিনি বলছেন যে এই আমাদের তারা যখন দেশের সেবায় ঝাঁপিয়ে পড়েছেন তখন স্বামীজি শারীরিকভাবে আর পৃথিবীতে নেই, কিন্তু কিভাবে তাদের উদ্বুদ্ধ করেছেন বলছেন যে 1918 ঢাকা জেলে তারা বন্দী আছেন। তো লর্ড রোনাল্ডসে তিনি ঢাকাতে এসছেন, বলছেন যে তোমরা কি বিবেকানন্দের ফলোয়ার? মানে খুব সংক্ষেপে আপনাদের বলবো, সেই সময় কিভাবে ব্রিটিশ ইন্টেলিজেন্স, তাদের রিপোর্ট আছে, মানে বিস্তারিত বইও এটা নিয়ে পরে বেরিয়ে গেছে। ব্রিটিশ ইন্টেলিজেন্স তারা কেমন করে ধরার চেষ্টা করত, ভেতরে ভেতরে তারা খবর সংগ্রহ করত যে কেমনভাবে স্বামীজি কিন্তু শারীরিকভাবে নেই তখন, কিন্তু কেমনভাবে স্বামীজির প্রভাব এই বিপ্লবীদের বা সারা দেশের মানুষের ওপরে বিস্তার করছে। ভাবুন, শ্রী শ্রী মায়ের সেই বিখ্যাত কথা, মায়ের কথা তো কত গুরুত্বপূর্ণ। বলছেন ও বাবা, আজ নরেন আমার বেঁচে থাকলে কি তাকে কোম্পানি বাইরে রাখতো, জেলে পুরে রাখতো? এটা হবার খুব সম্ভাবনা ছিল। স্বামীজি যদি আর কিছু সময় শরীরে থাকতেন, এই একটা প্রচেষ্টা হতোই হতো। মানে সেই সব রিপোর্টও রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না আর। তো বলছেন যে ওই বিপ্লবীরা সব সময় ওই স্বামীজির মনে রেখো, পশু নয় মানুষ চাই, আমার জনমে লোভিয়া জনম জাগরের সকল দেশ, এইসব তাদের মুখে খুব একবারে মন্ত্রের মতো ফিরত। এবং স্বামীজি চলে যাওয়ার ঠিক কিছুদিন পরে আপনারা জানেন এই কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটে আমাদের এই অনুশীলন সমিতি তৈরি হয়। সেখানে শরৎ মহারাজ আসতেন, শরৎ মহারাজ গীতা পড়াতেন, শারদানন্দজি ইতিহাস পড়াতেন, বিখ্যাত সাখারাম গণেশ দেউস্কর, নিবেদিতাও আসতেন। এইখানে দেখুন স্বামীজির ভাবনাকে কেন্দ্র করে অদ্ভুতভাবে একটা গ্রুপ তৈরি হচ্ছে, বা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা খুব প্রভাব তৈরি হচ্ছে। এবং বেশি কিছু আর ওই দিকটা না গিয়ে এবার আমি আপনাদের বলবো যে পাশাপাশি একবার স্বামীজি শুধু তো সাধারণ মানুষকে নয়, যারা ধরুন সেই সময় খুব সমাজে খুব গণ্যমান্য ব্যক্তি, তার মধ্যে স্বামীজির একজন খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, তার নাম অশ্বিনী কুমার দত্ত। এই অশ্বিনী দত্তের সঙ্গেই স্বামীজি, অশ্বিনী দত্ত একবার 1897, এটা তার পরে
আলমোড়া গেছেন। তা আলমোড়াতে গিয়ে অশ্বিনী দত্ত শুনছেন যে এখানে একজন সন্ন্যাসী এসেছেন, গেরুয়া গৈরিক বসনধারী সন্ন্যাসী, তিনি ইংরেজিতে কথা বলেন আর তিনি ঘোড়ায় চড়েন। এবার যেহেতু ওনার সাথে পরিচয় ছিল আগে থেকে, তো বুঝতে পেরেছেন যে এই আর কেউ নয় স্বামীজি। তা হঠাৎ করে দেখছেন দূর থেকে ওই আলমোড়ার রাস্তাটা ভাবুন, এরকম ঘোরানোর পাহাড়ি রাস্তা, তুমি দেখছেন ওইখান থেকে ঘোড়া ছুটতে ছুটতে আসছে, আর একটা পেছনে দেখছেন ঘোড়া ছুটতে ছুটতে আসছে, পেছনটা উড্ডিন গৈরিক, স্বামীজি ওই রকম। এই 1897 মে মাসের স্বামীজির চিঠি, তারিখটা ভুলে গেছি, তো তিনি ওখান থেকে লিখছেন, বলছেন যে শরীর সারানোর জন্য, বাংলায় লেখা চিঠি, বলছে আমি এখন ওই চিরতুষারাবৃত শৃঙ্গের দিকে তাকিয়ে থাকি আর মনে মনে আবৃত্তি করি, ন তস্য রোগ ন জরা ন মৃত্যু প্রাপ্তস্য হি যোগাগ্নিময়ম শরীরম। ডাক্তার, তখন তুমি যদি আমাকে একবার দেখতে, মানে সে দেখুন এই মানুষটার মধ্যে একটা অদ্ভুত প্রাণ ছিল, একটা অদ্ভুত শক্তি ছিল। মানে মনে হয় কোনো একটা সেই অন্য একটা সময় থেকে স্বামীজি যেন ভারতবর্ষের যে সময়টা এসে তিনি পড়েছিলেন, সেই সময়টা একটা ভয়ঙ্কর হীনবীর্য জাতিকে দেখে তিনি না নিজের শরীরের মনে যত শক্তি অনুভব করেছেন, তত চারপাশের এই মানুষজন গোটা ভারতবাসীদের দেখে তার তত দুঃখ হয়েছে। এই জন্য বারবার তিনি একেবারে ওই শক্তির কথা বারবার বলছেন। নেগেটিভিটি চতুর্দিকে, জোরে নেই নেই, কার নেই, নেই নেই করে কি কুকুর বেড়াল হয়ে যাবি নাকি, ও হচ্ছে দিনাহীনা ভাব, নায়মাত্মা বলহীন লভ্য, অ্যাভালাঞ্চের মতো দুনিয়ার ওপর ঝাঁপিয়ে পড়, দুনিয়া ফেটে যাক চড়চড় করে, এই রকম সব স্বামীজির কথা। যাই হোক, তো এই অশ্বিনী দত্ত স্বামীজির, অবশ্য ঘোড়ায় চড়াটা স্বামীজির ছোটোবেলা থেকেই। বিশ্বনাথ দত্ত, তার মহেন্দ্রনাথের বর্ণনা আছে, বিশ্বনাথ দত্ত স্বামীজিকে একটা, মানে নরেন্দ্রনাথকে একটা টাট্টু ঘোড়া কিনে দিয়েছিলেন। তো চোখ বুঝে একটু কল্পনা করুন ওই রাস্তা, আর কিশোর নরেন্দ্রনাথ ওই ঘোড়ায় ছুটে ছুটে যাচ্ছেন। ঘোড়াটা তার একটা অদ্ভুত ব্যাপার। এটা স্বামীজির বাড়িতে একজন কোচম্যান ছিল, বুঝলেন, কোচম্যানের সঙ্গে তার খুব বন্ধুত্ব। তো কোচম্যান তাকে ওই পক্ষীরাজ ঘোড়ার গল্প বলতো, দেখো তোমাকে একটা পক্ষীরাজ ঘোড়া বিলুবাবু বসিয়ে দেবো আর তোমাকে সে আকাশে উড়িয়ে নিয়ে চলে যাবে। তো স্বামীজিকে যখন নরেন্দ্রনাথকে ছোটোবেলায় জিজ্ঞেস করে, বিলে তুই বড় হয়ে কী হবি, পরিষ্কার বলতে আমি কোচম্যান হব, ওই কোচম্যানের সঙ্গে বন্ধুত্বের কারণে। যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আমরা ফিরে আসি। অশ্বিনী দত্ত, তো তাকে স্বামীজি তখন ওই জাতীয় কংগ্রেস 1885, অশ্বিনী দত্তকে বলছেন যে আপনারা কি মনে করেন কয়েকটা প্রস্তাব পাশ করলেই স্বাধীনতা এসে যাবে? প্রথমে জাগাতে হবে জনসাধারণকে, তাদের খেতে দিতে হবে, আবার সেটাকে আমাদের এই ইংরেজদের এই গুণগুলোকে আমাদের আত্মসাৎ করা উচিত। নরেন্দ্রনাথ সেন, মিররের এডিটর, তাকে বিখ্যাত, তিনি স্বামীজির খুব ঘনিষ্ঠ ছিলেন, তাকে বলছেন, দেখো দিনরাত কেবল সাহেবদের কাছে এ দেও ও দেও বলে চিৎকার করলে হবে না, কতকগুলো লোককে সিভিল সার্ভিসে ঢুকিয়ে দিলে কিন্তু স্বাধীনতা আসবে না। কখনো কখনো এই রকম কথাও স্বামীজি বলছেন পড়ুক গুলি আমার বুকে, আমেরিকা ইউরোপ কীরকম করে কেঁপে উঠবে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে 1893 ইন্দু প্রকাশ যে পত্রিকায় প্রকাশিত, যে অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ, তার আগে তিনি অরবিন্দ ঘোষ আপনারা জানেন, তার সঙ্গে কিন্তু স্বামীজির এই পরিচয় আছে। এবং স্বামীজি শরীর চলে যাবার কিছুদিন আগে, সেই সময় একটা দল এসেছিল স্বামীজির কাছে পুনা থেকে দেখা করতে, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে বারিন ঘোষ সেরা সব ছিলেন। এখন আমার সময় প্রায় শেষের দিকে চলে আসছে, আমি এবার আস্তে আস্তে গোটাবো। দেখুন, আপনাদের যা যা বলেছিলাম যে বিবেকানন্দের এই ভারতাত্মা বিবেকানন্দ, তার মূল কথাগুলো কি, তিনি কি চেয়েছিলেন। প্রথমেই যে বললাম যে স্বামীজির জাতীয়তা অর্থে ভারত আত্মা, তিনি ভারতবর্ষকে বুঝতেন
এবং আমি শুরুতে আলোচনা করেছি সার্বিকভাবে ভারতের উন্নতি চাইতেন তিনি, তার অনেক কথাতে উঠে এসেছে আপলিফমেন্ট অফ মাস। হ্যাঁ, বলছেন মানুষের মুখে অন্ন তুলে দিতে হবে, এবং তার মূল কথা ছিল, তার ভিত্তিটি ছিল যে মাদার ইন্ডিয়া। হ্যাঁ, তিনি সমস্ত দেশের মানুষকে চাইতেন তারা যেন এই একবারে সার্বিকভাবে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ হয়। স্বামীজি তার স্বদেশ মন্ত্রে বলছেন, ভুলিও না তুমি জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত। এবং তিনি চাইতেন মানুষকে, তিনি মন্ত্রও দিয়ে যাচ্ছেন কি করে মানুষ একেবারে শক্তিমান হতে পারে। স্বামীজি বলছেন ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজের কথা। মেঘনাদবধ কাব্য স্বামীজির খুব প্রিয় ছিল। শ্রীরামচন্দ্র নয়, এখানে রাবণ তার প্রধান চরিত্র, তিনি এরকম বলেছেন। এবং কথাও তিনি বলছেন যে এখন আমাদের ওই বৃন্দাবনের বংশীবাদনকারী ভগবান শ্রীকৃষ্ণের চেয়েও গীতার সিংহনাদকারী রুদ্র শ্রীকৃষ্ণ তার প্রয়োজন। মহাবীর হনুমান, তারা মেঘনাদবধের রাবণ, তারাই রানা প্রতাপ, নেপোলিয়ন, রানী লক্ষ্মীবাই, এদের কথা স্বামীজি ভীষণভাবে বলতেন। স্বামীজির সেই বিখ্যাত কবিতা আপনারা জানেন, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহানা ডরাক তোমা। তিনি এই কথা বলতেন, চূর্ণ হোক স্বার্থ সাধমান ইত্যাদি। এবার আমার বক্তব্যের প্রায় শেষে স্বামীজির কথা থেকে দু একটি জায়গা আপনাদের বলার চেষ্টা করব। দেখুন, কিছু কিছু পাশ্চাত্য পণ্ডিত তারা সেই সময় ভারতবর্ষকে খুব স্থবির আখ্যা দিয়েছিলেন। তো স্বামীজি কিন্তু এইটার দারুণভাবে প্রতিবাদ করেছেন। বলছেন, স্বামীজি খুব পরিষ্কার বলছেন যে বিভিন্ন চিন্তা এবং ভাবধারাকে ভারতবর্ষ চিরকাল সাদরে আমন্ত্রণ জানিয়েছে। আমি যে বইটার কথা বা স্বামীজির যে বক্তৃতামালার কথা আপনাদের প্রথমেই বললাম, কেন অল্প সময় সবটা বলা সম্ভব নয়, ওই জন্য আমি রেফারেন্সগুলো আপনাদের দিতে যাচ্ছি, আপনারা দেখবেন। প্রথম যে বক্তৃতা স্বামীজি দিচ্ছেন, আমার আশ্চর্য লাগে, 1897 জানুয়ারি, 15ই জানুয়ারি সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, তিনি নামছেন কলম্বোতে। কলম্বোর যে বক্তৃতা, তারপরে কলম্বো হলো, তারপরে ধীরে ধীরে অনুরাধাপুরম, কান্ডি ইত্যাদি হয়ে তিনি জাফনায় যখন পৌঁছচ্ছেন, কলম্বোর যে বক্তৃতা, তার সঙ্গে অত্যন্ত আশ্চর্য অদ্ভুতভাবে চিকাগোর যে প্রথম বক্তৃতা, সেটা খেয়াল করুন, তার একটা অদ্ভুত সাযুজ্য আছে। এবং স্বামীজি যখন কলম্বোতে আসছেন, রুটটা খেয়াল করুন, তিনি ইউরোপ হয়ে আসছেন, ওই ভেনিস হয়ে 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 তিনি এডেন থেকে জাহাজ ধরছেন, এবং সেই জাহাজটা ওই সুয়েজ ক্যানালের মধ্যে দিয়ে পোর্ট সৈয়দ, তার মধ্যে দিয়ে জাহাজটা এসে এসে ফাইনালি এইখানে নামছে। তো সেই পোর্ট সৈয়দের স্বামীজির ভিশন, একজন বিয়ার্ডেড পারসন, তিনি স্বামী স্বপ্নে তাকে দেখেছিলেন, তিনি ইত্যাদি ইত্যাদি। তো যখন স্বামীজি নামছেন জাহাজ থেকে আসছেন, তখন তার চোখে একেবারে পুণ্যভূমি ভারতবর্ষ। তার কাছে মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা পবিত্র। আপনারা যে রেফারেন্সটার কথা বলছিলাম, এই কলম্বোতে প্রথম বক্তৃতা, এবং তারপরে মাই প্ল্যান অফ ক্যাম্পেন, বা এই জাফনাতে যে বেদান্তের উপরে বক্তৃতা, পরপর আপনারা যদি বক্তৃতার কতগুলো দেখতে থাকেন, বেদান্ত নিয়ে সুন্দর বক্তৃতা আছে স্বামীজির, জাফনা বক্তৃতা বা পরবর্তীকালেও এই বক্তৃতাগুলো দেখবেন, তাতে একেবারে অনেক ভাব, এই ধরনের কথাগুলো আপনারা পেতে থাকবেন। এবং খুব ইন্টারেস্টিং, বলার লোভ সামলাতে পারছি না, প্রথমেই স্বামীজি এটা একবারে ক্লিয়ার করে দিচ্ছেন যে পার্সিয়ান অ্যাটাকের পরে, এই কলম্বোর লেকচারে বলছেন যে এই যে হিন্দু শব্দটা আমি ব্যবহার করতে চাই না। আপনারা দেখবেন উনি প্রথমে বলছেন যে পার্সিয়ান শব্দটা সিন্ধু থেকে হিন্দু, অর্থাৎ সিন্ধু নদের ধরে যারা বাস করতো তারা সবাই হিন্দু, সেই জন্য আমি বৈদিক বা বৈদান্তিক এই শব্দটা আমি ব্যবহার করতে চাই। সত্যি হিন্দু শব্দটা কিন্তু মানে কম্প্যারেটিভলি অর্বাচীন, নতুন শব্দ, এইসব বলে স্বামীজি বলছেন। প্রথমেই স্বামীজি ওই যে চিকাগোর যে প্রথম বক্তৃতা দেখুন, সেখানেও স্বামীজি কিন্তু এই কথা বলেছিলেন যে ভারতবর্ষের চিন্তা এবং ভাবধারাকে বিভিন্ন ভারতবর্ষ সাদরে আমন্ত্রণ জানিয়েছে।
রবীন্দ্রনাথের ভারত তীর্থ সেই কবিতাতেও যেন একই কথা সেই সুর ধ্বনিত হচ্ছে। হ্যাঁ, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। রবীন্দ্রনাথ লিখছেন, রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরিপর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিত তার বিচিত্র সুর। এই দিস ইজ অ্যাসিমিলেশন। ভারতবর্ষ মানে হচ্ছে অ্যাসিমিলেশন। বলছেন দেখুন, রণধারাবাহী জয়গান গায়, যারা এসেছিল ভারতবর্ষের সোর্ড নিয়ে, স্পিয়ার নিয়ে, তারা গোটা ভারতবর্ষকে রক্তে রঞ্জিত করেছে, কিন্তু তারা ভারতবর্ষের যে মূল ধারা তার সঙ্গে এক হয়। সখুন্দল পাঠান মোগল এক দেখে হলো লীন। তারপর বলছেন, পশ্চিমা যে খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে হানি উপহার। এবং রবীন্দ্রনাথের বিখ্যাত কথা, হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে। such a beautiful expression. তারপরে খুব গুরুত্বপূর্ণ, যেসব শক্তি সুদূর আরব থেকে মিশর, জর্ডন, ইরাক, আফগানিস্তান যে নতুন সংস্কৃতি নিয়ে এলো, স্বামীজি এটাকে বারবার বলছেন যে ভারতবর্ষের কিন্তু মূল স্রোতের সঙ্গে তারা এক হয়ে গেছে। এটাও স্বামীজির এই কলম বক্তৃতাতে রয়েছে, যে অন্য জাতি, এই যে এইমাত্র বললাম ভারত তীর্থ থেকে আপনাদের, বলছেন যে এই এত রক্তরঞ্জিত করেছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাস, ভারতবাসীরা কিন্তু অন্য দেশকে এইভাবে জয় করতে যায়নি, এইরকমভাবে ব্লাড শেড ঘটায়নি। তাই এইটা স্বামীজি খুব জোর দিয়ে বলতেন। এবং দর্শন, সাহিত্য, বিজ্ঞান, শিল্প, ব্যবসা বাণিজ্য, এই বিভিন্ন জায়গায় যাওয়া। আপনাদের আরেকটা বইয়ের কথা বলছি, আমি ইদানিং এই বইটি পড়ছি, দুটো বই আগেও পড়েছিলাম। একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের ইন্ডিয়ান স্ট্রাগল, আপনারা দেখবেন 1920-1942 যে বইটা, পুরনো যে বই অরিজিনাল। এখানে নেতাজি কিন্তু এই বইটা লিখছেন জেলে বসে, তাকে করাচিতে অ্যারেস্ট করেছে। তো নেতাজি যখন বইটা শুরু করছেন, অদ্ভুত সিমিলারিটি আছে। তো সুভাষচন্দ্র বলছেন যে আমার কাছে রেফারেন্স খুব ভালো নেই, কেননা বইটা প্রথম পাবলিশড হলো ইংল্যান্ডে বেরোলো, তারপরে সেটাকে সিজ করা হলো, তারপরে সুভাষচন্দ্র যখন নামলেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে জেলে, তো জেলে বসে সুভাষচন্দ্র এই বই লিখছেন। তো যাই হোক, তিনি কিন্তু সুভাষচন্দ্র কিন্তু একটা খুব হোলিস্টিক পিকচার তুলে ধরছেন এই গোটা সিস্টেমটার, ইন্ডিয়ান হিস্ট্রির একদম প্রথম দিকটা আপনারা দেখবেন, সেখানে নেতাজিও কিন্তু এই কথাগুলো খুব জোর দিয়ে বলছেন। তো এটা একটা বই। দ্বিতীয় হচ্ছে এই যে ইউরোসেন্ট্রিজম, সুভাষচন্দ্র খুব এমফ্যাটিক্যালি এই কথাটা বলেছেন, এই যে ইউরোসেন্ট্রিজম, স্বামীজি এটা খুব ঘোরতর প্রতিবাদ করেছেন। এক জায়গায় বলছেন, কোথায় কোন বইতে লেখা আছে যে আর্যরা বাইরে থেকে এসেছেন? এই যে বলা হয় যে আর্যরা এশিয়া মাইনর থেকে এসেছেন, হাইপোথিসিস আছে তো এগুলো, কিন্তু স্বামীজি বলছেন কোথায় লেখা আছে বলো যে আর্যরা বহিরাগত। এবং এখন নতুন আরেকটি বই, এই তিনি একজন ইংরেজ, অদ্ভুত, ইনি কিন্তু ব্রিটিশ, একজন ব্রিটিশ হিস্টোরিয়ান। এই বইটার নাম দ্য গোল্ডেন রোড। উইলিয়াম ডালরিম্পল বলে একজন অসাধারণ ব্রিটিশ ঐতিহাসিক, তিনি লিখছেন। ভদ্রলোক দিল্লিতে থাকেন। তো আপনারা দেখবেন মানে পুরো ডাইমেনশনটাই বদলে যাচ্ছে। যেটাকে বলা হতো ইউরোসেন্ট্রিক, পুরোটাই এটা অ্যাকচুয়ালি কিন্তু ইন্ডোসেন্ট্রিক। কি আশ্চর্য, একজন ব্রিটিশ ঐতিহাসিক এই কথা লিখছেন, পুরোপুরি ইন্ডোসেন্ট্রিক। প্রথমবার যখন আমি ঔরঙ্গাবাদ থেকে এই কৈলাস মন্দির এবং আমাদের অজন্তা দর্শন করতে যাই, আমি খালি দেখে অবাক হয়েছিলাম যে একটা 3rd-4th সেঞ্চুরিতে তৈরি ওই আঁকা, তারও আগে, অ্যাকচুয়ালি এটা তারও আগে, মানে অজন্তার যে কেভগুলো বিভিন্ন সময় ডিসকভার্ড হয়েছে। তো এই বইটাতে এই ঐতিহাসিক উইলিয়াম লিখছেন যে আমার খালি প্রথমে দেখে মনে হয়েছিল জানেন যে কী সেই কালার, আপনারা যারা দেখেছেন কেভ পেন্টিংগুলো, কী সেই কালার যেটা আজ এত বছর, 2000 বছর ধরে মোস্ট আনকেয়ার্ড। আমরা ভারতবাসীরা তো এইসব দিকে মোটেই ইতিহাস নিয়ে একদম সচেতন নই। তো কি, কোথা থেকে এই কালারগুলো আসে? এই বইটায় দেখছিলাম
এই যে কালার ব্যবহার করা হয়েছে, তিনি একদম অদ্ভুতভাবে এই অজন্তার কেভ পেন্টিংগুলো নিয়ে একটা বিরাট চ্যাপ্টার লিখেছেন। এই কালারগুলো কোন রুট দিয়ে ভারতবর্ষে আসতো এবং এই কী কেমিক্যালস, তখনকার দিনে কী ফাইটোকেমিক্যালস ব্যবহার করা হতো, এবং ভারতবর্ষ থেকে এই যে সমস্ত জিনিসগুলো তৈরি হতো সেটা ভারতবর্ষ ছাড়াও কোন কোন রুট দিয়ে পৃথিবীর কোথায় কোথায় যেত। মূল কথাটা হচ্ছে, যেটাকে আমরা বলছি, স্বামীজি এই মতটাকে ভীষণভাবে প্রতিষ্ঠা করেছিলেন যে আসলে ওই যে তিনি বলে গেছেন না, এবার কেন্দ্র ভারতবর্ষ, যেটাকে এতদিন বলা হয়েছে যে ভারতবর্ষের আসলে কিছু নেই, ইম্পেরিয়াল স্কুলের এটাই একটা খুব উদ্দেশ্য ছিল। ব্যাপারটা আসলে উল্টো। ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের আধ্যাত্মিকতা, সব থেকে বড় কথা সায়েন্স। আমি আপনাদের রবীন্দ্রনাথের একটা স্টেটমেন্ট আপনাদের শোনাবো। রবীন্দ্রনাথ কিন্তু একই কথা বলেছেন, যাই হোক। তারপর বলছেন যে সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা অদ্ভুত এই অন্তর্নিহিত শক্তি আছে, এবং পাশ্চাত্য দেশের মধ্যে তরবারির দাপট নয়, যুগ যুগ ধরে ভারতবর্ষ পৃথিবীকে দিয়েছে এই জ্ঞানের প্রদীপ। এবং বিবেকানন্দ খুব দ্ব্যর্থহীনভাবে ভারতবর্ষে যখন ফিরেছেন তিনি এই কথা বলেছেন যে ভারতবাসীদের, আমি যতদূর মনে পড়ছে রামেশ্বর বক্তৃতা এবং তারপরে রামনাথ, তো এই বক্তৃতাতে রামেশ্বর মন্দিরে স্বামীজি বক্তৃতা দিচ্ছেন, এবং পরে রামনাথে এই জায়গাগুলোতেও স্বামীজি এই কথা উল্লেখ করেছেন। আমার ঠিক মনে পড়ছে না কোন জায়গাটায়, কিন্তু স্বামীজি এইটাই বলেছেন যে এখন যদি পৃথিবীকে কিছু দেয়ার থাকে ভারতবর্ষের, সেটা হচ্ছে এই আধ্যাত্মিকতা। রবীন্দ্রনাথ বিবেকানন্দ সম্বন্ধে বলতে গিয়ে এই কথাটা বলেছেন, হ্যাঁ, মিলন করিবার সৃজন করিবার ক্ষমতা তাহার ছিল। তিনি যদি তিনি পাশ্চাত্যে গিয়ে বলতেন দুটি ভিক্ষে পাই গো, রবীন্দ্রনাথের কথা বলছেন, তিনি না পেতেন ভিক্ষা, না পেতেন সম্মান। এবং এই মানুষকে এই একে বলি বাণী, রবীন্দ্রনাথের কথায় আছে, আপনারা পড়বেন যে মুক্তির পথ কিভাবে স্বামীজির বাণী দেখিয়েছিল। স্বামীজির শরীর চলে যাবার পরে কবিগুরু এই কথা বলেছিলেন। আমার সময় প্রায় শেষ, এখানে আর রবীন্দ্রনাথের দু একটা কথা বলবো আর স্বামীজির একটা দুটো স্টেটমেন্ট। দেখুন কীরকমভাবে স্বামীজি ভারতবর্ষের কথা বলছেন। ভারতবর্ষের ইতিহাস বলে একটা প্রবন্ধ আছে। রবীন্দ্রনাথ বলছেন যে ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করে পরীক্ষা দিই, সেটা ভারতবর্ষের নিশিতকালের একটা দুঃস্বপ্নের কাহিনী মাত্র। রক্তবর্ণে রঞ্জিত পরিবর্তমান স্বপ্নদৃশ্যপটের দ্বারা ভারতবর্ষকে আচ্ছন্ন করে দেখলে যথার্থ ভারতবর্ষকে দেখা যায় না। এই যে প্রচেষ্টাটা তৈরি হয়েছিল, যেভাবে ইতিহাস ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ড থেকে লেখা হয়েছে, এবং খুব দুঃখের কথা স্বাধীনতা উত্তর কালেও কিন্তু অন্য ধরনের, আমি একবারে সরাসরি আর নাম বলছি না, যাই হোক, অন্য ধরনের গ্রুপ অফ স্কুল অফ হিস্টোরিয়ানস, তারাও কিন্তু এই ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে সুবিচার করেননি, এমনটা পণ্ডিত সজ্জনেরা অনেকেই বলছেন। আমি ইতিহাসের ছাত্র নই অবশ্যই, কিন্তু তাও আমার নিজের মনে হয়েছে এটা খুব সত্য। দেখুন, এবং ভারতবর্ষের অগৌরবে আমাদের প্রাণান্তকর লজ্জাবোধ, বলছেন এরূপ অবস্থায় বিদেশকে স্বদেশের স্থানে বসাতে আমাদের মনে দ্বিধামাত্র হয় না। ভারতবর্ষের অগৌরবে আমাদের প্রাণান্তকর লজ্জাবোধ হতে পারে না। আমরা অনায়াসেই বলে থাকি পূর্বে আমাদের কিছু ছিল না, এখন আমাদের অসন বসন আশার ব্যবহার বিদেশিদের কাছে ভিক্ষা করতে হবে। দেখুন রবীন্দ্রনাথ খুব খেদের সঙ্গে বলছেন। এইবার স্বামীজি কি সুন্দর বলছেন, দেখুন বলছেন, এটা ইউরোপে বলছেন, তোমাদের ধর্ম যখন কল্পনাতেও উদ্ভূত হয়নি, তার অন্তত 300 বছর আগে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত, বিজ্ঞান সম্বন্ধেও তা প্রযোজ্য। এটা স্বামীজির কথা। স্বামীজি বলছেন এই গৌরব, একজন প্রাউড ইন্ডিয়ান, তার কথা তিনি তুলে ধরছেন। তারপর বলছেন যে দেখো, প্রাচীনকালে ভারতবর্ষের আর একটা দান বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন চিকিৎসকগণ। স্যার উইলিয়াম হান্টারের মতে বিবিধ রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ নাসিকার পুনর্গঠনের উপায় নির্ণয়ের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতবর্ষের কৃতিত্ব আরও বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও বর্তমানে ভারতের বিজ্ঞানের বিজয় গৌরব স্বরূপ মিশ্র গণিত, এদের সবগুলোই ভারতবর্ষে উদ্ভাবিত হয়। খ্রিস্টপূর্ব 350 অব্দে
এবার দেখুন এই মিউজিক সম্বন্ধে বলছেন, সঙ্গীত ভারত জগৎকে যত দিয়েছে তার প্রধান 7টি স্বর এবং সুরের 3টি গ্রাম সহ স্বরলিপি প্রণালী। খ্রিস্টপূর্ব 350 অব্দে আমরা এইরূপ প্রণালীবদ্ধ সঙ্গীত উপভোগ করেছি। হ্যাঁ, এইরকম স্বামী অসাধারণ কথা। সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য, নাটক অপর যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনার সমতুল্য। শিল্পকলার ক্ষেত্রে ভারতই প্রথম তুলো, লাল রং উৎপাদন করে এবং সর্বপ্রকার অলঙ্কার নির্মাণেও প্রভূত দক্ষতা দেখায়। চিনি ভারতেই প্রথম প্রস্তুত হয়েছিল। ইংরেজি সুগার কথাটি সংস্কৃত শর্করা শব্দ হতে উৎপন্ন। এই যে তিনি গিয়ে এইরকমভাবে ভারতের কথা ভীষণভাবে বলেছেন, এবং এই যে বলছেন যে তিনি জাতির চিত্ত থেকে জড়তা, ভীরুতা, দুর্বলতা দূর করে তাকে আত্মশক্তিতে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন এই বিবেকানন্দ। এবং আজকের আমি যেটা নিয়ে আলোচনা করলাম, স্বামীজির আরেকটি ছোট্ট অংশ দিয়ে আমি শেষ করব। স্বামীজি বলছেন যে দর্শন, নীতিশাস্ত্র, আধ্যাত্মিকতা যা কিছু মানুষের অন্তর্নিহিত পশু সত্তা বজায় রাখার নিরন্তর চেষ্টায় বিরতি এনে দেয়, যে সকল শিক্ষা মানুষকে পশুত্বের আবরণ অপসৃত করে জন্মমৃত্যুহীন চিরপবিত্র অমর আত্মারূপে প্রকাশিত করতে সাহায্য করে, এই দেশ সেই সব কিছুরই পুণ্যভূমি। আমরা সকলে ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ়ভূমিতে দাঁড়িয়ে সংস্কার মুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্যান্য দেশের অতিরঞ্জিত চিত্রসমূহের বাস্তব রূপ দেখে সবিনয়ে স্বীকার করছি যে আমারও ভুল হয়েছিল। তিনি বলছেন, আমি একসময় বিশ্বাস করতাম, হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি। কত রাজদণ্ড চূর্ণ করে দূরে নিক্ষিপ্ত হয়েছে, কত শক্তির দণ্ড এক হাত হতে অন্য হাতে গেছে, কিন্তু ভারতবর্ষের রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করেছে। এইরকম বলছে, এবং বলছেন এই বাণীর মতো শব্দ বিক্ষেপে পশু মানবকে দেবমানবে রূপান্তরিত করার জন্য মহিমময় ভবিষ্যতের অভিমুখে যেন আমরা অগ্রসর হতে পারি। এই হচ্ছে স্বামীজির প্রার্থনা। আজ আমরা এই সময়ের পরিসরের মধ্যে আমরা এই বিবেকানন্দকে দেখলাম, যিনি একেবারে ভারত আত্মার যথার্থ প্রতীক স্বরূপ, যিনি সরাসরি ডাক দিয়েছেন শুধুমাত্র সেকালের দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্যই নয়, তিনি সার্বিকভাবে মানুষের জীবনকে উন্নত করার জন্য ডাক দিয়েছেন। স্বামীজির একটা কথা অগ্নিযুগে মন্ত্রের মতো ফিরত, জানেন, আজও ফেরে, কিন্তু কথাটা কত আংশিকভাবে ব্যবহার করা হয়। স্বামীজি একবার বলছেন, হ্যাঁ, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের অধিকতর নিকটবর্তী হবে। এই কথাটা শুধু বলা হয়, তার আগে আর পরেরগুলো কথাটা কেউ বলে না। আগে পরে অনেকগুলো কথা আছে। সে আমি যে যুবকদের বলছেন, আমি তোমাদের ভালোবাসি, আমার কিছুটা অভিজ্ঞতা আছে। কেন তিনি বলছেন ফুটবল খেলে শরীরটা শক্তপোক্ত হলে তোমরা গীতার অর্থ আর একটু ভালো করে বুঝবে। তিনি আসলে এটাই বলতে চেয়েছিলেন, ফুটবল খেলে একটু শরীরটা শক্তপোক্ত হলে তোমার অর্থটা বুঝতে পারবে, তা নাহলে বুঝতে পারবে না। আমাদের যে বৈদিক হিমস দেখুন কত সায়েন্টিফিক। এই দিয়ে শুরু হচ্ছে প্রার্থনা মন্ত্র, যে আপ্যায়ন্ত মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রমতো বলবেন্দ্রিয়ানি চ সর্বাণি। এই দিয়ে শুরু হচ্ছে যে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একবারে পুষ্ট হোক, শক্তিপূর্ণ হোক, তারপরে সর্বম ব্রহ্ম উপনিষদম। অর্থাৎ উপনিষদ বা আমাদের শাস্ত্রে যে মূল তত্ত্ব, আত্মতত্ত্ব, সেটি যেন আমার মধ্যে আসে, আমি যেন তাকে পরিত্যাগ না করি, তিনি যেন আমাকে পরিত্যাগ না করেন। কিন্তু তার প্রিকন্ডিশনটা কি বলছেন, আপ্যায়ন্ত মমাঙ্গানি। এটা খুব গুরুত্বপূর্ণ। স্বামীজি তো সেই অর্থেই যথার্থ সেই পুরুষ। একজন শঙ্করী প্রসাদ বসুর একটা সুন্দর লেখা আছে। শঙ্করবাবু এক জায়গায় বলছেন, স্বামীজি আসলে গীতা পুরুষ ছিলেন না, তিনি ছিলেন গীতা মূর্তি। তিনি দেখলেন যে যারা এই শুধুমাত্র গীতার বইটা নিয়ে একটু পাঠ করে আর তারপর প্রচণ্ড তামসিক অবস্থায় ডুবে থাকে, স্বামী তাদেরকে একবারেই পছন্দ করতেন না। বলে স্বামীজির এই বাণী থেকে যেমন যথার্থ গীতার সন্তানরা এসেছে, একেবারে যারা একবারে
গীতার তত্ত্ব বুঝেছে, তেমনি আর এক ধরনের মানুষজন, তারাও এই একেবারে দেশের জন্য, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তখনকার দিনের ব্রিটিশদের এই শব্দ টেররিস্ট, এখন আমরা অন্য অর্থে টেররিস্ট বুঝি, তখন এই অর্গানাইজেশনগুলোকে ব্রিটিশ ইন্টেলিজেন্স টেররিস্ট বলতো। এই আপনার সেডিশন কমিটির রিপোর্ট, এইসব উল্লেখ আছে রামকৃষ্ণ মিশন এবং বিবেকানন্দের কথা। তো তারা দেখেছিল ভারী অদ্ভুত, যতগুলো গুপ্ত সমিতি ছিল, সে অনুশীলন সমিতি থেকে শুরু করে যে কটা অর্গানাইজেশন, প্রত্যেকটা জায়গাতে দুটো তিনটে বই ছিল অবশ্য পাঠ্য। প্রথম ভগবদ্গীতা, আর হচ্ছে স্বামী বিবেকানন্দের এই তখন যা বেরিয়েছিল পাবলিশড, রাজযোগ, কর্মযোগ, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, যা যা অংশ তখন ছিল। তো এইটা তাদেরকে খুব মানে ভয় পাইয়ে দিয়েছিল আর কি। যাই হোক, আপনারা সকলে শুনলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মহারাজদের প্রণাম জানাচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।